একবার চিন্তা করুন তো, আপনার অজান্তেই যদি আপনার ফোনের একটা লিঙ্কে একটা ভুল ক্লিক আপনার সারা জীবনের সঞ্চয় শূন্য করে দেয়। আর সেই স্ক্যামের পিছনে যদি থাকে আপনারই কাছের কোনো মানুষ। যে মেয়েটি তৈরি করেছিল হ্যাকারদের আটকানোর সবচেয়ে শক্তিশালী মোবাইল অ্যাপ, এক রাতের মধ্যে তার নিজেরই ব্যাংক থেকে গায়েব হয়ে গেল 25 লক্ষ টাকা। কিন্তু এখানেই শেষ নয়, এরপর সেই পরিবারের উপর নেমে আসে 4 কোটি টাকার এক ভয়াবহ দেনার পাহাড়। মৃত্যু, সাইবার অপরাধ, গভীর ষড়যন্ত্র আর শেষ মুহূর্তে এমন এক অলৌকিক দেবতার আগমন যা পুরো গল্পটাকে একদম উল্টে দেবে। হ্যালো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব মালায়ালাম ভাষার এক অসাধারণ সাইবার হরর থ্রিলার মুভি নিয়ে, যার প্রতিটি মোড়ে লুকিয়ে আছে গায়ের লোম খাড়া করে দেওয়ার মতো টুইস্ট ও টার্ন। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই একটা ছোট ছেলেকে। ছেলেটির মা তাকে অত্যন্ত আদরের সাথে খাবার খাইয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ছেলেটি মায়ের দিকে কোনো মনোযোগ না দিয়ে ফোনে গেম খেলতে ব্যস্ত। মা তাকে বকাঝকা করে বলে, তুই সারাক্ষণ এভাবে গেম খেলিস কেন, একটু তো আমার কথা শোন। কিন্তু ছেলেটি মায়ের কথায় পাত্তা না দিয়ে এক মনে গেম খেলে যাচ্ছে। ঠিক তখনই হঠাৎ করে ছেলেটার ফোনে পরপর কতগুলো অচেনা নোটিফিকেশন আর মেসেজ আসতে শুরু করে। ছেলেটি না বুঝে স্ক্রিনে ভেসে ওঠা এক অজানা লিঙ্কে ক্লিক করে বসে। আর ক্লিক করার সাথে সাথে অলৌকিক কিছু ঘটনা ঘটে। তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব টাকা এক মুহূর্তে গায়েব হয়ে যায়। ঠিক পর মুহূর্তেই ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে, ব্যাংকের মেসেজ। আর এই কল দেখে মা একদম শকড হয়ে যায়। তিনি বুঝতে পারেন খুব বড় কোনো বিপর্যয় ঘটে গেছে। তিনি তৎক্ষণাৎ ছেলেটার হাত থেকে ফোনটা এক টানে ছিনিয়ে নেন। এরপর দৃশ্যপট বদলে যায়। আমাদের নিয়ে যাওয়া হয় এক গভীর জঙ্গলের ভেতর। সেখানে একটি লোক দাঁড়িয়েছিল। তখন অন্য একটি লোক তার কাছে এসে প্রশ্ন করে, আপনার মেয়ে কি গ্রামে ফিরে এসেছে? লোকটা গম্ভীর গলায় উত্তর দেয়, খুব শীঘ্রই সে চলে আসবে। এখন প্রশ্ন হলো, এই লোকগুলো কারা আর কেনই বা তারা এই মেয়েটার আসার অপেক্ষা করছে? তা আমরা গল্পের গভীরে গেলেই জানতে পারবো। পরের দৃশ্যেই আমাদের পরিচয় করানো হয় এই মুভির মূল নায়িকা আশির সাথে। আশি কেরালার বাইরে অন্য একটা শহরে থাকে। তাকে দেখা যায় সে অত্যন্ত মনোযোগ দিয়ে পুজো দিচ্ছে এবং কেরালার ঐতিহ্যবাহী একটি ধর্মীয় নৃত্য পরিবেশন করছে। নাচ করার সময় সে মনে মনে কল্পনা করছিল স্বয়ং দেবতা যেন তার এই পরিবেশন দেখার জন্য স্বর্গ থেকে নেমে এসেছেন। ঠিক এই আবেগঘন মুহূর্তেই আশির মায়ের কল আসে। মা জানতে চান, কিরে মা, তুই গ্রামে আসবি কবে? আশি হেসে বলে, খুব তাড়াতাড়ি আসবো মা। তখনই মা অত্যন্ত বিষণ্ণ কণ্ঠে তাকে একটা খারাপ খবর দেন। মা জানান তাদের পাশের বাড়ির সেই ছোট ছেলেটা মারা গেছে। খবরটা শোনা মাত্রই আশির পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। সে পুরো স্তব্ধ হয়ে পড়ে, কারণ এই ছোট ছেলেটি আশির খুব ঘনিষ্ঠ ছিল। আশি তাকে নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসতো। তারা একসাথে খেলাধুলা করত, অনেক সময় কাটাতো। তাই হঠাৎ করে ছেলেটির এই রহস্যময় মৃত্যুর খবর শুনে আশি মানসিকভাবে ভেঙে পড়ে। মা তাকে জানায় ছেলেটি নাকি পানির ধারে খেলছিল আর অসাবধানতাবশত পানিতে পড়ে গিয়ে ডুবে মারা গেছে। গ্রামে আশির পৌঁছাতে কিছুটা দেরি হচ্ছিল, তাই পাড়ার লোকজন আর অপেক্ষা না করে ছেলেটির শেষকৃত্য সম্পন্ন করে ফেলে। কিছুদিন পর আশি যখন নিজের গ্রামে ফিরে আসে, সে প্রথমে মন্দির ও বাড়িতে গিয়ে পূজা সম্পন্ন করে। এরপর জানা যায় তার কিছু জরুরি অফিসিয়াল ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ বাকি রয়েছে, যার জন্য তাকে শহরের একটি সরকারি অফিসে যেতে হবে। শহরে যাওয়ার পথে এক ভদ্র মহিলার সাথে আশির দেখা হয়। সেই মহিলা আশিকে দেখে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে বলেন, জানো আশি, কিছুদিন আগে কে বা কারা যেন আমার ফোনটা হ্যাক করার চেষ্টা করছিল, কিন্তু তোমার তৈরি ওই অ্যাপটার কারণে আমি জানতে পারি এবং সাথে সাথে হ্যাকিং আটকে দিতে পেরেছি। ভদ্রমহিলার মুখে এই কথা শুনে আশি পুরো আকাশ থেকে পড়ে। সে মনে মনে চরম অবাক হয়ে ভাবে, আমার অ্যাপের কারণে? কিন্তু আমার অ্যাপ তো এখনও বাজারেই আসেনি। তাহলে ইনি এই অ্যাপ কিভাবে ব্যবহার করছেন? এখানেই গল্প আমাদের নিয়ে যায় একটা ছোট ফ্ল্যাশব্যাকে। আশির তৈরি অ্যাপটির আসল সত্য জানার জন্য আমরা দেখতে পাই আজকালকার দিনে মেসেজ ও ফেক লিঙ্কের মাধ্যমে কিভাবে সাইবার স্ক্যাম করা হয় তা আটকানোর জন্যই আশি এক অসাধারণ মোবাইল অ্যাপ বানিয়েছিল। কিন্তু একা একজন সাধারণ মেয়ের পক্ষে স্বাধীনভাবে পুরো দেশের জন্য এই অ্যাপ লঞ্চ করা সম্ভব ছিল না। এর জন্য দরকার ছিল বড় কোনো রাজনৈতিক সমর্থন ও সরকার অনুমতি। তাই আশি সাহায্য চাওয়ার জন্য এক প্রভাবশালী রাজনীতিবিদের সাথে দেখা করতে যায়। আশি যখন তার অফিসে যায় তখন সে দেখতে পায় রাজনীতিবিদ লোকটা কয়েকজন পুলিশ অফিসারের সাথে বসে মদ পান করছে। আশি অত্যন্ত বিনীতভাবে বলে, স্যার, আমি যে সিকিউরিটি অ্যাপটার ব্যাপারে আপনাকে বলেছিলাম সেটার ব্যাপারে আপনারা কি সিদ্ধান্ত নিলেন? লোকটি আশির অ্যাপটির বেশ প্রশংসা করে বলে, তোমার আইডিয়া আর অ্যাপ সত্যিই দুর্দান্ত, কিন্তু এটা বড় পরিসরে চালাতে গেলে সরকারি পারমিশন আর সেন্ট্রাল ডাটাবেসের অ্যাক্সেস লাগবে। তুমি এক কাজ করো, তোমার বাবা তো দুবাই থাকেন,
তাই তুমি প্রথমে পুলিশ ডিপার্টমেন্ট থেকে একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে এসো। পলিটিশিয়ানের হাবভাব দেখে আশির মনে হয়েছিল এখানে সঠিক নিয়মে কোনো কাজ হচ্ছে না, সবাই খালি বিষয়টাকে এড়িয়ে চলার চেষ্টা করছে। তাই আশি তার ফাইলপত্র আর পেপার সাথে নিয়ে আসলেও সেদিন আর তাদের কাছে জমা না দিয়ে সোজা সেখান থেকে চলে আসে। এরপর ফ্ল্যাশব্যাক শেষ হয়। বর্তমানে আশি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে গভীরভাবে চিন্তা করতে থাকে। আশি কেবল ট্রায়াল বা পরীক্ষার জন্য সেই অ্যাপটি প্রফেসরকে দেখিয়েছিল এবং লঞ্চ করার পারমিশন চেয়ে অ্যাপ্লিকেশন দিয়েছিল। পারমিশন তো দূরের কথা, কোনো সরকারি সবুজ সংকেতই আসেনি। তাহলে এই অ্যাপটি বাজারে লঞ্চ করলো কে? অ্যাপটি কি চুরি হয়ে গেছে? চিন্তা করতে করতে আশি একটা ব্রিজের উপর এসে দাঁড়ায়। আর তখনই তার মনে পড়ে একটা কঠিন সত্যের কথা, যা তার জীবনকে তছনছ করে দিয়েছে। আশি তার নিজের এক প্রজেক্টের জন্য ব্যাংক থেকে 25 লাখ টাকা একটা লোন নিয়েছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো এক অজ্ঞাত হ্যাকার আশির নিজেরই তৈরি করা সেই সিকিউরিটি অ্যাপের মেকানিজম বা কনসেপ্ট ব্যবহার করে ব্যাংকের পুরো 25 লাখ টাকা চুরি করে নিয়ে গেছে। যে অ্যাপ মানুষকে স্ক্যাম থেকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছিল, সেই অ্যাপের সিস্টেম ব্যবহার করে আশির নিজের 25 লাখ টাকা চুরি হয়ে যাওয়া, এর চেয়ে বড় আইরনি আর কি হতে পারে? আশি আর সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ সেই ভেরিফিকেশন অফিসারকে ফোন করে রেগে প্রশ্ন করে, আমার জমা দেওয়া প্রজেক্টের অ্যাপ কিভাবে বাজারে লঞ্চ হয়ে গেল? কে এটা পারমিশন দিল? সেই অফিসার খুব দায়িত্বজ্ঞানহীনভাবে উত্তর দেয়, তুমি এটা জমা দিয়েছিলে কি দেওনি সেটা তো আমি জানি না, ফাইল প্রসেসিংয়ে আছে। এইটুকু বলেই লোকটা মুখের ওপর কল কেটে দেয়। ঠিক পর মুহূর্তেই এক পুলিশ অফিসার আশিকে কল করে ঘটনার তদন্তের বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। অফিসার জিজ্ঞাসা করেন, আপনার ডকুমেন্টস অনুযায়ী আপনার বাবা দুবাই ছিলেন, আপনার জন্ম তো মুম্বাইতে, তাহলে আপনারা হুট করে এই গ্রামে চলে এলেন কেন? আশি বুঝিয়ে বলে, স্যার শুরুতে আমার বাবা কাজের সূত্রে পরিবার নিয়ে মুম্বাই গিয়েছিলেন, সেখান থেকেই তিনি দুবাইয়ে একটি ভালো চাকরি পান এবং দুবাই চলে যান। কিন্তু বয়স হওয়ার পর বাবা সিদ্ধান্ত নেন যে আমরা নিজেদের জন্মভিটা কেরালায় ফিরে আসব এবং এখানেই স্থায়ী হব, আমাদের সব সম্পত্তি আর জায়গা জমি তো এখানেই রয়েছে। অফিসার এরপর সেই হারিয়ে যাওয়া টাকার বিষয়ে জিজ্ঞাসা করলে আশি ব্যাকুল হয়ে বলে, স্যার কেউ একজন আমার নামে ফেক সিম ও ভুয়া আইডি কার্ড ব্যবহার করে সেই নম্বর দিয়ে আমার অ্যাকাউন্টের সব টাকা গায়েব করে দিয়েছে, কিন্তু সেই হ্যাকারকে তা এখনও জানা যায়নি। স্যার ওটা আমার নিজের সঞ্চিত টাকাও ছিল না, ব্যাংক থেকে লোন নেওয়া 25 লাখ টাকা ছিল, দয়া করে টাকাটা তাড়াতাড়ি উদ্ধার করার ব্যবস্থা করুন। পুলিশ অফিসার তাকে আশ্বাস দেয় যে তারা দ্রুতই অপরাধীকে খুঁজে বের করবে। পুলিশের সাথে কথা শেষ করে আশি সোজা বাড়ি চলে আসে। বাড়িতে এসে সে দেখতে পায় তার বাবা উঠোনে কিছু কাজ করছে। আশি ঘরে ঢুকে মায়ের উপর রেগে চিৎকার করতে শুরু করে। সে বলে, মা তুমি সবাইকে বলে কেন বেড়াচ্ছ যে আমি নাকি একটা বড় অ্যাপ বানিয়েছি? আমি তো এখনো দুনিয়াকে জানাইনি যে অ্যাপটা আমার। মা অবাক হয়ে বলে, কেন রে মা, তুই তো আমায় বলেছিলি যে তুই অ্যাপ বানিয়েছিস, তাই আমি গর্ব করে সবাইকে বলেছি। আশি রাগে নিজের ঘরে চলে যায়। ঠিক তখনই সেখানে হাজির হয় আশির ছোট ভাই। ভাই আশিকে দেখে বেশ উচ্ছ্বাসের সাথে বলে, আপু তোমার ওই সিকিউরিটি অ্যাপটার কথা না আমি আমার বন্ধুদের বলেছি, আমার বন্ধুরা বললো তারা নাকি এই অ্যাপটা মার্কেট প্লেসে বড় আকারে লঞ্চ করতে সাহায্য করবে, আর সেখান থেকে যে লাভ আসবে তার থেকে একটা বড় শেয়ার আমাকেও দেবে। আশি ভাইয়ের কথা শুনে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। সে চেঁচিয়ে বলে, তুই আমার অ্যাপের কথা তোর বন্ধুদের কেন বলতে গেলি? তারা কি তোকে জিজ্ঞেস করেছিল নাকি তুই যে নিজেই সব পেটে রাখতে না পেরে বলে এসেছিস? বোনকে এভাবে রাখতে দেখে ভাই বিরক্ত হয়ে মুখ ফিরিয়ে নেয়। সে অভিযোগের সুরে বলে, দেখো আপু, আমি দুবাই গিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি, কিন্তু বাবাও আমাকে টাকা দিচ্ছে না, আর তুমিও আমাকে সাহায্য করছো না। আমার ভবিষ্যৎটা কি হবে তা নিয়ে কারো কোনো চিন্তা নেই। আশি ভাইয়ের অভিমান দেখে শান্ত হয়। সে তাকে থামিয়ে বলে, তুই একটু ধৈর্য ধর ভাই, আমি তোর জন্যই ব্যাংক লোন নেওয়ার চেষ্টা করছি, লোনটা পেলেই আমি টাকাটা তোকে দিয়ে দেবো, তুই দুবাই চলে যাস। কিন্তু ভাই বোনকে বিশ্বাস না করে সেখান থেকে তড়িঘড়ি বেরিয়ে যায়। কিছুক্ষণ পরেই দেখা যায় আশির ভাই তার কয়েকজন বন্ধুর সাথে একটি বারে বসে আড্ডা দিচ্ছে আর ড্রিঙ্ক করছে। তবে সে কিন্তু খুব বড় মাপের মদ্যপায়ী নয়, সে হালকা ড্রিঙ্ক করছিল, কিন্তু তার বন্ধুরা ছিল বেশ দ্রুত ও চালাক। আড্ডা শেষে বন্ধুদের মধ্যে একজন বলে, আজকের বিলটা আমি দিচ্ছি, তোরা বস। এই বলে সে পকেট থেকে গাড়ির চাবি বের করে বাইরে দাঁড় করানো একটা গাড়িতে গিয়ে ওঠে। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো যে গাড়িতে ছেলেটি গিয়ে বসলো, সেই গাড়ির পেছনে নাম লেখা ছিল আশির বাবার, অর্থাৎ আশির ভাইয়ের অজান্তেই তার বন্ধুরা তার বাবার গাড়ি নিজেদের বলে ব্যবহার করছিল। অন্যদিকে রাতে খাবার টেবিলে আশির পরিবার বসে আছে। মা চিন্তিত মুখে বাবাকে বলে, ছেলেটা এখনো বাড়ি ফিরল না কেন? তুমি কারো কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে ওকে দুবাই পাঠিয়ে দাও না কেন? ছেলেটা ওখানে গেলে আয় রোজগার করে ঘর সংসার সামলাবে। বাবা বিরক্তির সাথে বলেন, ও একটা অপদার্থ আর অকর্মণ্য ছেলে, ও কোনোদিন কিছু করতে পারবে না। এই কথা শুনে মা রাগ করে না খেয়ে উঠে চলে যান। ঠিক তখনই ছেলের ফোন আসে বাবার কাছে। বাবা ফোন ধরে আগের রাগ মুছে একটু নরম সুরে বলেন, তুই এখন কোথায় রে? শোন, তোর জন্য টাকার ব্যবস্থা হয়ে গেছে, ব্যাংক লোন আর কিছু ব্যবস্থা করে টাকা রেডি রাখা হয়েছে, তুই এসে টাকাটা নিয়ে নে আর নিশ্চিন্তে দুবাই চলে যা। এই বলে বাবা ফোন রেখে দেন।
পরদিন সকালে আশি তার অ্যাপের জালিয়াতি আটকানোর জন্য একজন প্রভাবশালী ব্যক্তির সাথে দেখা করতে যায়। আশি তাকে সব খুলে বলে, স্যার, আমি যে প্রফেসরকে পরীক্ষার জন্য অ্যাপের ট্রায়াল ফাইল দিয়েছিলাম, আমার সন্দেহ হচ্ছে তারা আমার অ্যাপের আইডিয়া চুরি করে লঞ্চ করে দিয়েছে। আমাদের এই প্রফেসরের উপর ভরসা না করে অন্য কোনো বড় অফিসিয়ালের মাধ্যমে এগোতে হবে। সেই প্রভাবশালী ব্যক্তিটি আশিকে বুঝিয়ে বলেন, দেখো আশি, আমরা চাইলেই সরাসরি কিছু করতে পারি না, কারণ এটা একটা অত্যন্ত সেন্সিটিভ অ্যাপ যা দেশের বড় বড় সাইবার স্ক্যাম আটকে দিতে পারে। তবে হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্টের এক মন্ত্রীর সাথে আমার খুব ভালো পরিচয় আছে। আমি এখনই তার সাথে একটা ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করছি। তুমি নিজেই মন্ত্রী মহোদয়কে অ্যাপের বিষয়টি বুঝিয়ে বলো। কিছুক্ষণের মধ্যেই ভিডিও কনফারেন্সে সেন্ট্রাল মিনিস্টার যুক্ত হন। মন্ত্রী প্রথমেই আশিকে বলেন, আশি, তুমি আগে আমাকে সহজ ভাষায় বলো এই হ্যাকাররা সাধারণ মানুষকে কিভাবে বোকা বানায় আর তোমার এই অ্যাপ ঠিক কিভাবে কাজ করবে। আশি তখন খুব নিখুঁতভাবে সাইবার ফ্রডের মেকানিজম ব্যাখ্যা করে বলে, স্যার, হ্যাকাররা মূলত আসলে ব্যাংক বা সরকারি প্রতিষ্ঠানের অফিসিয়াল মেসেজ অ্যাকাউন্টের একটি হুবহু নকল বা রেপ্লিকা তৈরি করে, কিন্তু সেই নকল অ্যাকাউন্টের নামের বানানো খুব সূক্ষ্ম ভুল থাকে যা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না। মানুষ যখন দেখে ব্যাংকের নামে মেসেজ এসেছে এবং একটি লিঙ্ক দেওয়া হয়েছে, তারা না বুঝে লিঙ্কে ক্লিক করে ফেলে। বিশেষ করে বাচ্চারা যখন বাবা মার ফোন গেম খেলার জন্য নেয়, তখন অসাবধানতাবশত এই ভুলগুলো বেশি হয় এবং অ্যাকাউন্ট থেকে সব টাকা খালি হয়ে যায়। আশি আরও যোগ করে, আমার তৈরি এই অ্যাপটি ঠিক এই জায়গাটাতেই কাজ করবে। সাধারণত সরকারি বা ব্যাংকের অফিসিয়াল মেসেজের ক্ষেত্রে নির্দিষ্ট একটা আইডেন্টিফিকেশন সিকিউরিটি কোড থাকে। কোনো আনঅথরাইজড বা ফেক নাম্বার থেকে যদি কোনো মেসেজ আসে, তবে এই অ্যাপটি মেসেজটি সাধারণ ব্যবহারকারীর ইনবক্সে পৌঁছানোর আগেই তার সার্ভার কোড স্ক্যান করে ফেলবে। যদি দেখা যায় নম্বর বা আইডিটি ফেক, তবে অ্যাপটি তৎক্ষণাৎ সেই মেসেজ ও সার্ভারকে ব্লক করে দেবে। ফলে শত চেষ্টা করলেও হ্যাকাররা কোনো ফেক লিঙ্ক পাঠাতে পারবে না এবং দেশের কোটি কোটি টাকার সাইবার ফ্রড আটকে যাবে। মন্ত্রী আশির এই টেকনিক্যাল আইডিয়াটা শুনে অত্যন্ত মুগ্ধ হন। তিনি বলেন, এই আইডিয়াটা সত্যি অসাধারণ ও বৈপ্লবিক। আমি আজই আমার আইটি টিমের সাথে এটা নিয়ে কথা বলবো। এই আশ্বাস দিয়ে মন্ত্রী কল কেটে দেন। ভিডিও কল শেষ হওয়ার পর সেখানে একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে একটি লোক নেমে আসে। লোকটির মুখে বড় দাড়ি ছিল। এই দাড়িওয়ালা লোকটি আসলে আশির বাবার এক পুরনো বন্ধুর ছেলে। লোকটি এসে আশিকে বলে, আশি, আমি আঙ্কেলকে কতক্ষণ ধরে ফোন করছি, উনি ফোন তুলছেন না, তাই বাধ্য হয়ে সোজা এখানে চলে এলাম। উনি বলছিলেন একটা চেকে সই করা আছে, চেকটা আমাকে এনে দিতে পারবে? আশি ঘরের ভেতর গিয়ে বাবার ড্রয়িং থেকে সই করা চেকটি এনে লোকটির হাতে দেয় এবং লোকটি চেক নিয়ে চলে যায়। এরপর দেখা যায় সেই দাড়িওয়ালা লোকটি গিয়ে দেখা করে আশির বাবার সাথে। আঙ্কেলকে বেশ চিন্তিত দেখে দাড়িওয়ালা লোকটা বলে, আঙ্কেল, আপনি আপনার ওই অকর্মণ্য ছেলের পেছনে এত টাকা কেন ঢালছেন? ও তো খালি ঘুরে বেড়ায়। অন্যদিকে আপনার মেয়ে আশি এত বড় বড় প্রবলেম একাই হ্যান্ডেল করছে। বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, না রে বাবা, ছেলেই তো, আশা করি দুবাই গেলে ছেলেটা শুধরে যাবে আর পরিবারকে সামনে নেবে। এরপর দাড়িওয়ালা লোকটি আশির বাবাকে সাথে নিয়ে একটা শিপ বিল্ডিং সাইডে চলে যায়। সেখানে শিপইয়ার্ডের সুপারভাইজার আশির বাবাকে দেখে বলে, জানেন আঙ্কেল, এই বিশাল জাহাজটি পুরো ডিজাইন আর পেন্টেন্ট আশির তৈরি করা। এই কাজের সম্ভাবনা হিসাবে আশিকে আমাদের কোম্পানি থেকে নগদ 5 লাখ টাকা দেওয়া হচ্ছে। বাবার কিছু নগদ টাকার খুব দরকার ছিল, তাই দাড়িওয়ালা লোকটি সুপারভাইজারের কাছ থেকে ক্যাশ 5 লাখ টাকা একটি ব্যাগে নিয়ে বের হয়। কিন্তু শিপইয়ার্ড থেকে বের হওয়ার পর মুহূর্তের মধ্যে 4 জন মুখোশধারী লোক এসে তাদের ওপর হামলা চালায় এবং টাকার ব্যাগটা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। দাড়িওয়ালা লোকটি ছিনতাইকারীদের পেছনে তাড়া করলেও তারা ভিড়ের মধ্যে হারিয়ে যায়। ব্যর্থ হয়ে দাড়িওয়ালা লোকটি ফিরে এসে আশির বাবাকে এক চরম মিথ্যা কথা বলে। সে বলে, আঙ্কেল, আমার এক বন্ধু বিশ্বাসঘাতকতা করে ক্যাশ টাকাটা নিয়ে পালিয়ে গেছে। আপনি চিন্তা করবেন না, টাকাটা আমি পরে উদ্ধার করে এনে দেব। এখানে একটা সংক্ষিপ্ত দৃশ্য দেখা যায়। একবার আশি কাজের সূত্রে কোনো এক শহরের হোটেল রুমে একটি বিপজ্জনক পরিস্থিতিতে আটকে গিয়েছিল। তখন এই দাড়িওয়ালা লোকটি হোটেলের দরজা ভেঙে আশিকে সেই বিপদ থেকে উদ্ধার করে এনেছিল। এদিকে দেখা যায় আশির ভাই তার বন্ধুদের সাথে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সে ঘুণাক্ষর টের পাচ্ছে না যে তার বন্ধু নামের কালসাপগুলো তাকে ব্ল্যাকমেইল করে সর্বস্ব লুটে নেওয়ার ছক করছে। ঘটনাক্রমে দাড়িওয়ালা লোকটির এই পরিচিত ব্যক্তি সেই বন্ধুদের ষড়যন্ত্রের কথা শুনে ফেলে। আশির বাবা নিজের জমানো কিছু টাকা দাড়িওয়ালা লোকটির হাতে দিয়ে ছেলের কাছে পাঠান, যাতে ছেলে দুবাইয়ের টিকিট কাটতে পারে। ছেলেটি যখন কারে করে যাচ্ছিল, সে খেয়াল করে ব্যাগে ক্যাশ টাকা অনেকটাই কম রয়েছে। ছেলেটি রেগে গিয়ে দাড়িওয়ালা লোকটিকে চোর অপবাদ দেয় এবং বলে, তুমি আমার বাবার টাকা চুরি করছো। দাড়িওয়ালা লোকটি গাড়ি একপাশে থামায়। সে গম্ভীর কণ্ঠে বলে, তুই সত্যি আসলে কিছুই জানিস না, পোকা ছেলে। তোকে তোর এই তথাকথিত বন্ধুরা এতদিন ধরে বলির পাঠা বানাচ্ছে। একটু আগে যে 4 জন লোক শিপইয়ার্ডে তোর বাবার হাত থেকে 5 লাখ টাকা ছিনতাই করে নিয়ে পালালো, তারা অন্য কেউ নয়, তোর নিজেরই বন্ধু ছিল।
আমি তাদের পেছনে ধাওয়া করে যতটুকু টাকা উদ্ধার করতে পেরেছি ততটুকুই ব্যাগে আছে, বাকিটা তারা খরচ করে ফেলেছে। এত কিছুর পরও আশির ভাইয়ের অন্ধবিশ্বাস কাটে না। সে বলে আমার বন্ধুরা আমার সাথে কখনো প্রতারণা করতে পারে না। দাড়িওয়ালা লোকটা এবার তাকে চূড়ান্ত সত্যটা জানিয়ে দেয়, তোর এই বন্ধুরা তোর বাবার নামে ভুয়া কাগজপত্র বানিয়ে দুবাইয়ে বিজনেস করার বাহানায় ক্রেডিট কার্ড বের করেছে এবং ব্যাংকের থেকে লাখ লাখ টাকা তুলে নিয়েছে। তারা তোর বাবাকে নিঃস্ব করে দিচ্ছে। ছেলেটি যেন এতক্ষণে মাথায় বাজ পড়ে। সে বুঝতে পারে কারের ওপর রাখা গাড়ি, টাকা পয়সা সবকিছুর পেছনে তার বন্ধুরা তাকে এক বিশাল চক্রান্তে ফাঁসিয়েছে। সে বাকরুদ্ধ হয়ে রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে আশির ভাইয়ের বন্ধুরা এক নির্জন জায়গায় বসে সম্পত্তি হাতানোর প্ল্যান করছিল। তারা বলছিল এই পরিবারের কাউকে মেরে ফেললেও যদি বাকি সম্পত্তি পাওয়া যায় তবে আমরা তাই করব। দাড়িওয়ালা লোকটি গোপনে তাদের উপর নজর রাখছিল। তখন সেই প্রতারক বন্ধুদের একজন তার ফোন বের করে একটি এডিটেড ফেক ভিডিও দেখায়। ভিডিওতে দেখা যাচ্ছিল আশি নাকি কোনো এক অচেনা ছেলের সাথে হোটেল রুমে অশালীন অবস্থায় রয়েছে। আসলে আশি কাজের জন্য সেই হোটেলে গিয়েছিল এবং তার আগেই এই বন্ধুরা ষড়যন্ত্র করে সেই রুমে এক ছেলেকে পাঠিয়েছিল ভিডিও শ্যুট করার জন্য। যদিও সেদিন দাড়িওয়ালা লোকটি সঠিক সময় পৌঁছে যাওয়ায় তাদের আসল প্ল্যান ফেঁসে যায়। তাই তারা এখন সেই পুরনো ফুটেজ এডিট করে আশি ও তার পরিবারকে সমাজে অপমান করার এবং ব্ল্যাকমেইল করে সম্পত্তি হাতিয়ে নেওয়ার ভয় দেখাচ্ছিল। দাড়িওয়ালা লোকটি ভিডিওটি দেখে স্তম্ভিত হয়ে যায়। সে বুঝে যায় এদের রুখে দিতে হলে আইনি পদক্ষেপ ছাড়া উপায় নেই। সে গোপনে আশিকে ফোন করে বলে, আশি তোমার বাবা ভীষণ বিপদে আছে। ওনার অজান্তেই ওনার নামে দুবাইয়ের এক ব্যাংক থেকে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ইস্যু করা হয়েছে। তুমি আগে বাবাকে কিছু না জানিয়ে ওই ক্রেডিট কার্ডটা ইমিডিয়েট ব্লক করার ব্যবস্থা করো। পরদিন সকালে আশির কাছে একটা ইমেল আসে, যা দেখে আশির মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। কিন্তু ঠিক একই সময় আশির বাবার হাতে এসে পৌঁছায় দুবাইয়ের ব্যাংক থেকে আসা একটা অফিসিয়াল আইনি নোটিশ। নোটিশটি খোলা মাত্রই বাবার চোখ কপালে ওঠে। সেখানে লেখা রয়েছে, আপনার নামে থাকা দুবাইয়ের আন্তর্জাতিক ক্রেডিট কার্ড থেকে বিগত কয়েক মাসে 4 কোটি টাকা খরচ হয়েছে। আগামী 7 দিনের মধ্যে এই 4 কোটি টাকা পরিশোধ না করা হলে আপনার বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং আপনার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। 4 কোটি টাকা কথাটি পড়া মাত্রই আশির বাবার হাত পা কাঁপতে শুরু করে। তিনি বুক চেপে ধরে মাটিতে বসে পড়েন। ঠিক সেই মুহূর্তে আশির ভাই সেখানে এসে দাঁড়ায়। বাবার হাতে ওই নোটিশ আর বাবার এই অবস্থা দেখে ছেলেটির ভেতরে তীব্র অনুশোচনা আর অপরাধবোধ জেগে ওঠে। সে বুঝতে পারে তার ভুলের জন্যই আজ তার পরিবার ধ্বংসের মুখে। বাবা কাঁপানো হাতে কাগজে সই করার চেষ্টা করেন, কিন্তু তার হাত আর চলছিল না। ঠিক সেই মুহূর্তে আশির কল আসে বাবার ফোনে। আশি অত্যন্ত আনন্দের সাথে বলে, পাপা পাপা তুমি কোথায়? আমি সেন্ট্রাল গভর্নমেন্টের আইটি ডিপার্টমেন্টে অফিসার পদে চাকরি পেয়ে গেছি, আর আমার ওই সিকিউরিটি অ্যাপটা সরকার গ্রহণ করেছে। তুমি জলদি শহরে চলে এসো। কিন্তু বাবার কান পর্যন্ত যেন কোনো শব্দই পৌঁছাচ্ছিল না। তিনি 4 কোটি টাকা ঋণের বোঝা আর মানসিক আঘাতে একদম নিথর হয়ে গিয়েছিলেন। ঠিক এই চরম বিপর্যয় আর হতাশার মুহূর্তে সিনেমার ঘটে এক অবিশ্বাস্য অলৌকিক মোড়। হঠাৎ করে আশির বাবার চোখের সামনে ভেসে ওঠে সেই প্রতিবেশী ছোট ছেলেটি, যে কিছুদিন আগে পানিতে ডুবে মারা গিয়েছিল। তবে ছেলেটি আর সাধারণ পোশাক পরেছিল না, তার পরনে ছিল কেরালার ঐতিহ্যবাহী দেবদেবীর প্রথাগত অলৌকিক পোশাক। ছেলের আত্মার এই স্বর্গীয় রূপ দেখে আশির বাবা বাকরুদ্ধ হয়ে পড়েন। মৃত ছেলেটির আত্মা বাবার সামনে এসে পরম ভালোবাসায় তার হাত ধরে এবং যেন ইশারায় বলে সব কষ্ট এবার শেষ হতে চলেছে। বাবার চোখের জলে ছেলেটিকে জড়িয়ে ধরেন। এই অলৌকিক দৃশ্যটি দেখার পর যেন বাবার ভেতরে সব ভয় ও বিষণ্ণতা কেটে যায়। পরদিন সকালে গ্রামে শুরু হয় কেরালার বিখ্যাত উৎসব ওনাম। সবার বাড়ির সামনে আলপনা আর ফুল দিয়ে সাজানো হয়েছে। ট্র্যাডিশনাল কস্টিউম পরে শিল্পীরা নাচ গান করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাঁদা সংগ্রহ করছে। ঘরের কাজের লোক এসে আশির বাবাকে ঘুম থেকে ডেকে তোলে। বাবা বলেন, আমার ব্যাগে কিছু নগদ টাকা রাখা আছে, ওদের চাঁদা দেওয়ার জন্য ব্যাগটা নিয়ে আয়। কিন্তু কাজের লোক ব্যাগ খুলে দেখে কোনো টাকা ব্যাগে নেই। ক্যাশে টাকার বদলে ব্যাগে পড়ে রয়েছে কেবল একটা লটারির টিকিট। আসলে আগের দিন যখন বাবা কাজের লোককে কিছু কেনাকাটা করতে টাকা দিয়েছিলেন, কাজের লোকটি ভুল করে সেই টাকায় একটি লটারির টিকিট কিনে ফেলেছিল। ক্যাশ টাকা না পেয়ে বাবা দীর্ঘশ্বাস ফেলেন। ঠিক তখনই সকালে ঘরে আসে ইংরেজি ও মালায়ালাম সংবাদপত্র। আশির বাবা মালায়ালাম পেপারটি হাতে নিয়ে ওনামের লটারির উইনিং নাম্বার মেলাতে শুরু করেন। আর নম্বর মেলানো মাত্রই বাবার চোখের মনে স্থির হয়ে যায়। আগের রাতের কেনা সেই তুচ্ছ লটারির টিকিট লেগে গেছে প্রথম পুরস্কার, পুরো 12 কোটি টাকা। 12 কোটি টাকা! বাবা নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। এক মুহূর্তে 4 কোটি টাকা দেনা মিটে যাওয়ার পর বাকি থাকে আরও 8 কোটি টাকা। ঈশ্বরের এই অলৌকিক কৃপায় পুরো পরিবার কান্নায় ভেঙে পড়ে।
ঠিক একই সাথে টিভিতে বড় করে নিউজ দেখানো হয় আশির আবিষ্কৃত অ্যাপ সিকিউরিটি সিস্টেমে এখন পুরো দেশে কার্যকর করা হচ্ছে এবং আশিকে কেন্দ্রীয় সরকারের উচ্চ পদে সম্মানিত করা হয়েছে। আশির বাবা আবার উঠোনে তাকান, সেখানে দাঁড়িয়ে সেই ছোট ছেলেটির আত্মা হাসি মুখে আশির বাবার দিকে তাকিয়ে আশীর্বাদ করে বাতাসে মিলিয়ে যায়। আশির বাবা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতায় হাত জোর করে কান্না করতে থাকেন। সমস্ত পাওনা চুকিয়ে দিয়ে পরিবারটি যখন শান্তিতে নিঃশ্বাস ফেলছিল, ঠিক তখনই আশির বাড়িতে হাজির হয় সেই দান্দাবাজ প্রফেসর, যাকে আশি অ্যাপের ফাইল দিয়েছিল। প্রফেসর মিষ্টি মুখে আশিকে বলে, আশি মা আমার, তোমার সমস্ত ফাইল ও পেপার ওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে। সরকারের সাথে ফাইনাল কন্ট্যাক্ট করতে এখানে খালি তোমার একটা লাস্ট সিগনেচার লাগবে। কিন্তু আসলে এই শয়তান প্রফেসরটি আশিকে পুরোপুরি ঠকাচ্ছিল। সে আশিকে না জানিয়ে গোপনে অ্যাপের আসল পেটেন্ট ও সত্য অন্য একটা প্রাইভেট কোম্পানির কাছে কোটি কোটি টাকায় বিক্রি করার জন্য আশির সই নেওয়ার চক্রান্ত করছিল। আশির মা বাবা বাইরে দাঁড়িয়ে কথা বলছিলেন। মা বলেন, কতদিন পর আজ আমার ছেলেটিকে এতটা হাসি খুশি দেখছি। ও বলছিল আজই নাকি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবে। প্রফেসর কথাটা শুনে হেসে হেসে বলে, আরে বাহ, আপনার ছেলেও আজ দুবাই যাচ্ছে। আমার ছেলেও তো আজ বিকেলের ফ্লাইটে দুবাই চলে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে বাড়ির গেটে এসে থামে একটা পুলিশ ভ্যান এবং তার সাথে এসে দাঁড়ায় সেই দাড়িওয়ালা লোকটা। দাড়িওয়ালা লোকটির সাথে হাত করা পরা অবস্থায় দাঁড়ানো ছিল এক যুবক। তাকে দেখে প্রফেসর চমকে উঠে বলে, আরে এটা তো আমার ছেলে, একে পুলিশ ধরলো কেন? আর এখানেই উন্মোচিত হয় মুভির সবচেয়ে বড় টুইস্ট। সেই দাড়িওয়ালা লোকটা প্রফেসরের মুখের ওপর সত্যটা ছুঁড়ে মারে। প্রফেসর সাহেব, এই যে আপনার ছেলে, ইনি হলেন আশির ভাইয়ের সেই তথাকথিত পরম বন্ধু। আপনার ছেলেই আশির ভাইকে মদের নেশা করিয়ে ব্ল্যাকমেল করে আশির বাবার নাম ব্যবহার করে 4 কোটি টাকার ভুয়া ক্রেডিট কার্ড বের করেছিল। আর আপনি এখানে বসে আশির অ্যাপ চুরি করে বিক্রি করার নাটক করছিলেন। আশির বাবার নামে ক্রেডিট কার্ড তোলা থেকে শুরু করে অ্যাপ চুরি করা আর আশির ভাইকে ফাঁসানো সব কিছুর মাস্টার মাইন্ড ছিল এই প্রফেসর আর তার কুলাঙ্গার ছেলে। পুলিশ অফিসার এগিয়ে এসে বলেন, আমরা প্রফেসরের ছেলে আর তার পুরো গ্যাংকে অ্যারেস্ট করেছি। আর আশির অনুমতি ছাড়া অ্যাপ বিক্রি করা জালিয়াতির অপরাধে প্রফেসরকেও গ্রেফতার করা হলো। পুলিশ তৎক্ষণাৎ প্রফেসর ও তার পুরো গ্যাংকে টেনে হেঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যায়। আশির ভাই নিজের ভুল বুঝতে পারে এবং বাবার পায়ে পড়ে ক্ষমা চায়। বাবা ছেলেকে বুকে জড়িয়ে নেন। অবশেষে তাদের পরিবার থেকে সব বিপদের কালো মেঘ কেটে যায়। সমস্ত ঝামেলা মিটে যাওয়ার পর পুরো গ্রাম জুড়ে ধুমধাম করে ওনাম উৎসব পালিত হতে থাকে। রাস্তায় কালারফুল ড্রেস পরে শিল্পীরা থায়াম কেরালার ঐতিহ্যবাহী দেবনৃত্য পরিবেশন করছে। আশির পরিবার হাসি মুখে সেই উৎসব উপভোগ করছে। আশিও তাদের ঐতিহ্যবাহী শাড়ি পরে উঠোনে দাঁড়িয়ে সেই নাচ দেখছিল। ঠিক তখনই দেবনৃত্য পরিবেশনকারীর প্রধান নর্তক, যার শরীরের মধ্যে ঈশ্বর ভর করেছেন বলে বিশ্বাস করা হয়, সে নাচতে নাচতে সোজা আশির দিকে এগিয়ে আসে। সে আশির হাত শক্ত করে ধরে এবং কোনো কথা না বলে তাকে টেনে গ্রামের পাশে সেই ঘন জঙ্গলের দিকে নিয়ে যেতে থাকে। আশি কোনো বাধা না দিয়ে এক অদৃশ্য আমন্ত্রণে তার সাথে হাঁটতে শুরু করে। জঙ্গলের একদম গভীরে গিয়ে আশি দেখতে পায় সেখানে একটি প্রাচীন মন্দিরের সামনে অনেক অলৌকিক দেব নর্তকী সারিবদ্ধভাবে নাচ করছে। এক অপার্থিব স্বর্গীয় পরিবেশ। আশি তাদের সাথে সুর মিলিয়ে চোখ বন্ধ করে সম্পূর্ণ মন থেকে সেই দেবতাদের উদ্দেশ্যে ভক্তি ভরে নাচতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর আশি যখন চোখ খোলে, সে দেখে পুরো জঙ্গল নিঝুম শান্ত, চারপাশে কেউ নেই। সেই সব রূপক চিত্র ও নর্তকরা এক মুহূর্তে হাওয়ায় মিলিয়ে গেছে। আশি বুঝতে পারে যে এই অলৌকিক ঈশ্বর এতদিন ধরে তার পরিবারকে প্রতিটি বিপদে ছায়াসঙ্গী হয়ে রক্ষা করেছেন। এই নাচটি ছিল সেই ঈশ্বরের প্রতি তার শেষ কৃতজ্ঞতা জ্ঞাপন। আর এই গভীর এবং আধ্যাত্মিক ও রহস্যময় অনুভূতির মধ্য দিয়ে শেষ হয় আমাদের আজকের চমৎকার এই সিনেমাটির গল্প। তো বন্ধুরা, সাইবার স্ক্যাম, পরিবারের ভেতরে ষড়যন্ত্র আর অলৌকিক শক্তির ছোঁয়ায় ভরা এই মালায়ালাম মুভির গল্পটি আপনাদের কেমন লাগলো? আপনার কি মনে হয় সেই মৃত বাচ্চাটির আত্মাই কি লটারির মাধ্যমে পরিবারটিকে বাঁচিয়ে দিয়ে গেল? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের সেরা সেরা মুভির দারুণ সব রিক্যাপ বাংলায় দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের কোনো রোমাঞ্চকর মুভি এক্সপ্লেনে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।